নতুন করে উত্তপ্ত হলো সোমবার বিধানসভা, এবং বিধানসভায় সোমবার যে ছবি আমরা দেখলাম, সাম্প্রতিককালে এরকম ধরনের ছবি আমরা বিধানসভায় দেখিনি। যদিও একটা উত্তাপ গোটা অধিবেশন জুড়েই ছিল, কিন্তু অধিবেশন শেষ হওয়ার ঠিক আগের দিন যে পরিস্থিতি তৈরি হলো, রীতিমতো ধস্তাধস্তি, আহত হওয়ার মতো ঘটনা, এবং যিনি বিজেপির মুখ্য সচেতক তিনি পড়ে গেলেন বিধানসভার ফ্লোরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিজেপি বিধায়ক, বিজেপির মুখ্য সচেতক। শঙ্কর, এতটা মানে এমনিতেই একটা টান টান পরিস্থিতি ছিল বিধানসভায়, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি এতটা খারাপ হলো কেন? আমি পড়ে যাইনি, আমাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। সো প্লিজ রেকটিফাই ইট ফার্স্ট। আর তারপরে এই দলের এটা পুরনো অভ্যাস, এরা বিধানসভায় বিরোধীদেরকে না মেরে এদের শান্তি হয় না। যখন বিরোধী ছিল তখন বিধানসভা ভেঙেছে, ক্ষমতায় আসার পরে এরা গৌরাঙ্গ চক্রবর্তী, চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনেশ টিক্কা, নরহরি মাহাতো, সুশীল বর্মন, এবার আমাকে, মিহিরদাকে, শান্তনুকে, দিবাকরকে, কাঞ্চনদাকে, মালতী রাভা রায়কে মেরেছে। মারা হচ্ছে ওদের জন্মগত অধিকার, মেরে মেরে ভোট করে। এবার বিধানসভার ভিতরেও ওরা মারে, ওই ভয়ে তো লাইভ টেলিকাস্ট করে না। ওরা ভাবে যে সবাই ওদের দাস, দাস হতে আসে। সারা রাজ্যের বিরোধী মানুষরা, সরকার বিরোধী মানুষরা যে কথাগুলো বলেন সেগুলোকে প্লেস করবার দায়িত্ব আমাদের, আমরা সেগুলো করি। এবং গত সপ্তাহ পর্যন্ত আমি শাসক দলের অভিযোগ শুনছিলাম যে বিজেপির বিধায়করা তারা যতক্ষণ বলছেন তারা থাকছেন হাউসে, তারপরে তারা বেরিয়ে যাচ্ছেন, আমাদের কথা, সরকারের কথা, মন্ত্রীদের কথা তারা শুনতে রাজি নন। সেইটা নিয়ে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেইটাই কি একটা অন্যরকম চেহারা পেয়েছিল আজকে? এই জন্য আমরা বলি যে সাংবাদিকদের উচিত নয় ন্যারেটিভ তৈরি করা। আপনারা ন্যারেটিভ তৈরি করবেন না। আমি শাসক দলের অভিযোগের কথা বলছি। শাসক দলের অভিযোগ বলে আপনি ওদের ন্যারেটিভ চালাবেন না। প্রথম কথা, আপনি যখন শাসক দলের অভিযোগ হলো তখন আপনার প্রসিডিংসে যাওয়া দরকার, দেখা দরকার যে সেটা সত্য না অসত্য। যদি অসত্য হয় তাহলে সেটা আপনি প্রশ্ন করবেন না। আমি বলছি যেটা অসত্য, ওনাদের বক্তব্য আমরা শুনি, শোনা, অংশগ্রহণ করা। আরে এত কুটকাচালির কি দরকার? লাইভ টিভি করলেই তো হয়, তাহলেই তো বোঝা যেত বিরোধী বিধায়করা থাকে কি থাকে। এত অসত্য কথা বলে। এর আগে আমি বলেছিলাম যে একজন বিখ্যাত কংগ্রেস নেতা বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো কারণে মুখ খোলে, একটা খেতে আর একটা মিথ্যা কথা বলে। আর কিছু জানার দরকার আছে এই দল সম্পর্কে? কিন্তু ধরুন একটা দিন তো এখনো অধিবেশন বাকি আছে, তো সেখানে বিরোধীদের ভূমিকা বিরোধীরা কি ঠিক একইভাবে পালন করবেন, চেষ্টা করে যাবেন? দেখি ওনারা কি ধরনের তেল মশলা জোগাড় করেছেন আমাদেরকে পেটানোর জন্য। ওনারা তো এটাকে বিধানসভা বলেন না, ওনারা হচ্ছে বিরোধী পিটাও কক্ষ নাম দিয়েছেন। এতদিন ধরে এতজনকে পেটালো, এটা কি গণতন্ত্রের নমুনা? দেবলীনা হেমব্রম গৌরাঙ্গ চ্যাটার্জিকে ভর্তি পর্যন্ত ছিল না সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে। আপনারা ভুলে গেছেন আব্দুল মান্নান, মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, যাদের এত বড় ইতিহাস, সেই ইতিহাসটাকে যদি আপনি ধরেন তাহলে বুঝবেন যে এই বিধানসভাটা বিরোধীদের বলবার কোনো জায়গা রাখতে চায় না। বাম সরকারের সময় কিন্তু হয়েছে, মানে সেই সময়ও মনে আছে, সেই আমরা তখন বিধানসভায় নিয়মিত আসতাম না, তখন অতটা সিনিয়র ছিলাম না, কিন্তু আমরা ছবি দেখেছি। তখন এত টেলিভিশন এত বেশি ছড়িয়ে পড়েনি, কিন্তু সেই পরের দিন বিদ্যুৎ গাঙ্গুলির অভিযোগ যে আমার ঘড়ি ছিনতাই হয়ে গেছে বিধানসভার ভেতর থেকে, সেই সময়ও তো এই ধরনের ছবি। কিন্তু দেখুন, কোনো আমলেই এটা কাম্য নয়। এক্স্যাক্টলি। মুখ্যমন্ত্রী যিনি বিরোধী মন্ত্রী হিসাবে বিধানসভা ভাঙচুর করেছেন, বুদ্ধভট্ট ভাঙচুর করেছে, জ্যোতি বসু ভাঙচুর করেছে, বিধানচন্দ্র রায় ভাঙচুর করেছে, প্রফুল্লবাবু ভাঙচুর করেছে, অজয়বাবু ভাঙচুর করেছে। বাম কংগ্রেস বলে কথা না, আপনারা একটা অসভ্য রাজনৈতিক দলকে সার্টিফাই করেন, এটাই হচ্ছে আমার কথা। কিন্তু বিধানসভার তো একটা বড় ভূমিকা আছে। বিধানসভা তো ঠিক রাজনীতির অংশ নয়, বিধানসভা প্রশাসনের অংশ। রাখতে দিচ্ছে কোথায়?
যেখানে স্পিকার সাহেব বলে যে বিরোধী দলনেতা বাইরে কি বলেছে তাই নিয়ে আলোচনা করা যাবে, কারণ ওটা ভাইরাল হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিধায়করা বলেছেন। অথচ আমরা যখন বলি যে তৃণমূল কংগ্রেস বিধায়করা ওরা এই কাজ করেছে, বাইরে এই কথা বলেছে, তখন বলে না আমি শুনিনি, এটা আলোচনা হবে না, কারণ বাইরের কথা আলোচনা করতে দেবো না। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, উনি তো এরকম করে তাকিয়ে থাকেন। বিরোধী দল শাসক মন্ত্রীরা কি নির্দেশ দেবেন ওইটা উনি মাইকে বলেন, ওনার কোনো নিজস্ব কথা বলার অধিকারই নেই। স্পিকারেরই কথা বলার অধিকার নেই তো অন্য দিকে। মানে বিধানসভা থেকে বেরিয়ে বিরোধী একজন বিধায়ক তিনি চিকিৎসকের কাছে যাচ্ছেন, বিধানসভার চিকিৎসক তাকে বলছেন আপনি আপনার ইসিজি ভালো আসেনি, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। বিধানসভা, এটা তো ফুটবল মাঠ নয়। এই জন্য আমি একটা জিনিস পরিষ্কার বলি, জন্মিলে মরিতে হবে। তো আজকে ওরা যদি ভাবে, এর আগের দিন প্রায় 100 বিধায়ক নেমে এসেছিল আমার কথা বলা আটকানোর জন্য, আজকে ভেবেছিল মেরেই পগার পার করে দেবে এখান থেকে। এইগুলো চলবে, এই রাজ্যে যে সরকার চলে এই সরকারের মিনিমাম ক্রেডিবিলিটি নেই। সাধারণ মানুষ মরে যাচ্ছে, একটা শঙ্কর মরে গেলে কি হবে? আপনি যেভাবে ভাবছেন আমি সেটা বলছি না, আমি বলছি বিধানসভার অধিবেশনের পর বিরোধী দলের সচেতন মুখ্য সচেতক তিনি এতটাই মানে ফিজিক্যালি সিক। দেখুন, এই এতজন মার্শাল ঢুকে ধাক্কা মেরেছে, ফ্লোরে পড়ে গেছি, টেনে বের করেছে, স্বাভাবিকভাবে তার একটা চশমাও ভেঙেছে। চশমা তো শুভেন্দুদা দিয়ে এসছে স্পিকার সাহেবের কাছে। আমি তো চশমা পড়তাম না, রিসেন্ট পাস্টে আমি চশমা নিয়েছি, এখন মানে পড়তে অসুবিধা হয়, মানে কাছের দৃষ্টিতে লাগছে, তো সেটা ভেঙেছে। শুনুন, it is quite expected. They are directed by the ruling party. So Marshall was doing their work. তারা শাসক, তাদেরকে নির্দেশ দিয়েছে এদেরকে ধরে হেনস্থা করে। এবার হেনস্থা করার সময় তো ওরা প্যারামিটার দেয়নি যে এতটা হেনস্থা করা যাবে, এতটা করা যাবে না। করতে গিয়ে যা হয়, এরকম করতে গিয়ে এরকম কারো অল অফ সাডেন, দেখুন আমার প্রেশার এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, অল অফ সাডেন অন্য কিছু হয়ে যেতে পারে। মিহিরদা স্পাইনাল কর্ডে চোট, শান্তনু, দিবাকর, প্রত্যেকে লেগেছে, প্রত্যেকে। আবার দেখলাম পুলিশের অনেকেই হাতে ব্যান্ডেজ বেঁধে রয়েছে। ব্যান্ডেজ বাজাতে মমতা ব্যানার্জির থেকে বড় এক্সপার্ট কেউ নেই, ওনারই লোকজন। আপনারা 4 জন সাসপেন্ড, তার মানে আগামীকাল 4 জন নয়, মানে 5 জন, আমি, অগ্নিদি, দীপক দা, মনোজ, মিহির। হ্যাঁ, প্রাথমিকভাবে আমি 4 জনের নাম পাচ্ছিলাম, তারপরে ওটা একজন হয়তো বেড়েছে। কিন্তু আপনাদের ছাড়া বাকিরা কি আগামীকাল হাউসে থাকবে? দাদা তো বলে দিয়েছে, এই হাউসে তো বিজেপি বিধায়কদের প্রাণ সংশয় হচ্ছে, বলে আগামীকাল সেই নিয়ে আমরা একটা বিক্ষোভ দেখাবো। সেটা হাউসেই হবে, হাউসে। এবং পরবর্তী শীতকালীন অধিবেশনও রয়েছে। পরবর্তী এখনো শীতকালীন অধিবেশন, তারপরেও অনেক জল গড়াবে নদী দিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনটা এগিয়ে আসবে, কিন্তু তার আগে শীতকালীন অধিবেশন তো পূর্ণাঙ্গ অধিবেশন হওয়ার কথা। রাইট, সেটাই হয়, পূর্ণাঙ্গ অধিবেশন হবে। তারপরে তো বাজেট ছিল, বাজেট তো হবে না, ফলে এবার বাজেটের বদলে প্রাক বাজেট যে কিছুটা স্পেশাল এডিশন হতে পারে। আমি বলছি যে শীতকালীন অধিবেশনে বিজেপি বিরোধী মানসিকতা বা বিরোধী দলের মানসিকতা নিয়ে পার্টিসিপেট করার মতো জায়গাতে এখনো আছে। দেখুন, বিরোধী দলের যেটা কাজ, বিরোধী মানুষকে তৃণমূল কংগ্রেস দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, প্রত্যাঘাত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ফলে প্রত্যাঘাত হবে, বিধানসভাতেও হবে, ভেতরেও হবে, বাইরেও। অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আপনার শারীরিকভাবে যেটুকু যা সমস্যা আছে খুব শিগগিরই আপনি কাটিয়ে উঠবেন, এবং আপনাকে আবার আমরা ফুল ফর্মে দেখব রাজনীতিতে এবং বিধানসভাতেও। আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক তথা মুখ্য সচেতক বিরোধীদের শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় যা যা ঘটছে তা নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই চলছে, এবং সম্ভবত সোমবারে যে অবস্থানে পৌঁছলো বিষয়টা, সোমবারে যে ছবি আমরা বিধানসভার ভেতরে দেখলাম, রাজ্য বিধানসভায় এখন চট করে কোনো কিছুকে নজিরবিহীন বলা মুশকিল, তবে এই নজিরও খুব একটা নেই। আমরা এবার কথা বলবো রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। শোভনবাবু আমার সঙ্গে রয়েছেন আজ বিধানসভায়। শোভনবাবু, যে ঘটনাটা ঘটলো এটা তো অভিপ্রেত নয়, হঠাৎ করে পরিস্থিতি এতটা খারাপ হলো কেন? স্পিকার তো বারবার করে ওদেরকে বলছে আপনারা অংশগ্রহণ করুন। বিক্ষোভ একান্ত সে তো হতেই পারে বিধানসভার মধ্যে, এটা তো গ্রেভিয়ার্ড নয়।
এখানে মাঝে মাঝে বিক্ষোভ হতে পারে, কিন্তু বিক্ষোভটাকেই মূল বিষয় করে নেওয়া, যেখানে ডিবেটটা মূল বিষয়, যেখানে সরকারের কোনো জায়গায় ভুল ত্রুটি হলে সেটা তুলে ধরা মূল বিষয়, সেই দিকে ওরা বিশেষ যাচ্ছে না। ওরা একদম ডে ওয়ান থেকে, শুরুর থেকেই একদম ওই বিক্ষোভ করে বেরিয়ে যাওয়া। একটা সময় ছিল রোজই বেরিয়ে যেত। তারপর মধ্যখানে কি হলো, দু একটা দিন ভালো করে বিধানসভা পড়লো, আবার সেই পুরনো জায়গায় ফিরে এসছে। আজকে যেটা করলো সেটা কিন্তু আমাদের বেশ কিছু মানে আমাদের এই কি বলে যেটা বলে আর কি মাইক্রোফোন, একটা না দুটো মাইক্রোফোন ভেঙেছে, অনেকগুলো আমাদের সিকিউরিটি অফিসার যারা আছেন তারা ইনজিওর্ড হয়েছে, অনেকের ভালো লেগেছে। সবচেয়ে খারাপ যেটা হচ্ছে মেয়েরা অনেকেই আহত হয়েছে। এইটা কখনো হয়নি, এটা আমাদের বিধানসভা কখনো হয়নি। পুরো একদম প্ল্যান করে, আজকে দেখা যাচ্ছিল এমনি সময় 2জন 3জন 4জন করে আসলে আস্তে আস্তে হয়তো সংখ্যা বাড়ে। আজকে একদম এইটা করবে বলে প্ল্যান করে শুরু থেকেই ওরা প্রায় সব সদস্য এসেছিল, অর্থাৎ ইট ওয়াজ প্ল্যান যে আজকে গন্ডগোল করবো, হুলিগানিজম করবো। দেখুন, বিধানসভা বিরোধীদের জায়গা, বিধানসভায় বিরোধীরা বলবেন, সরকার পক্ষ জবাব দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধীরা বিধানসভায় যেভাবে তাদেরকে একের পর এক সাসপেন্ড করা হয়েছে, তারা বারবার ক্ষোভ জানাচ্ছেন যে আমরা তো বিধানসভায় বলবার কোনো সুযোগই পাচ্ছি না। কে বলেছে? যখনই বলতে চাইছে তখন তো বলতে দেওয়া হচ্ছে, তো বলতে তাদের কোনো আটকানো হচ্ছে না। কিন্তু একটা প্রত্যেকটা জিনিসের আইন আছে, আমাদের বিধানসভা চলে সম্পূর্ণ রুলসের ভিত্তিতে, রুলস অ্যান্ড কন্ডাক্ট যেগুলো আছে বিজনেস, সেই বইয়ের উপর নির্ভর করে বিধানসভা চলে। সেইটা ওরা না মেনে ওরা নিজস্ব নিয়মে চলতে চাইছে, তা তো হতে পারে না। স্পিকার যেটা বলছে সেটা কিন্তু একেবারে আইনে যেটা বলা আছে সেই কথাই বলছে, কিন্তু ওরা সেই আইনটা মানবে না, ওদের নিজেদের আইন ওরা চলবে, তা তো হতে পারে না, সেটা তো হতে পারে না। কিন্তু যেভাবে ধরুন আজকেও 4জন সাসপেন্ড, একটা সার্কুলার করেছিলেন যে হাউসের মধ্যে কেউ এই কি বলে প্লাকার্ড আনতে পারবেন যে আমাদের পড়ে আছে, আমাদের নিয়ে যাই না। একদম শুরুতে আনা হয়েছিল, একদম ফার্স্ট ইয়ারে আনা হয়েছিল, নিয়ে যাই না, কাগজ ছেড়া যাবে না, সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। স্লোগান শাউটিং দিতে পারে, সেটা আমরা আটকাতে পারি না, কিন্তু এগুলো করা যাবে না। এগুলো তো ক্রমাগত একটা দিনের জন্য বন্ধ হচ্ছে না, একদিনের জন্য বন্ধ হচ্ছে না। স্বাভাবিকভাবে স্পিকারের রুলিং থাকার পরেতেও যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন সাসপেন্ড করা ছাড়া তো কোনো পথ নেই। তাও তো উনি একজনকে করলেন, প্রথমে একজনকে করলেন, ওই নর্থ বেঙ্গলের ছেলে বলছে কিষান না শঙ্কর, আজকে ওরাও মনোজোড়াও করলেন, কিন্তু তারপরে রেস্টেন্ট হচ্ছে না। ওরা একদম পরিকল্পিতভাবে এই ভ্যান্ডালিজমটাকেই ওদের পলিটিক্যাল এজেন্ডা করে। এবার আমি একটা পলিটিক্যাল প্রশ্নই আপনাকে করি, যদি আপনার অভিযোগ আমি মেনে নিই, তাহলে এখান থেকে একটাই ডেরিভেশন হয় যে বিজেপি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে বিধানসভাকে ব্যবহার করতে চাইছে। আপনার কি তাই মত? মানে এটা কি ইচ্ছা করে বিধানসভায় করা হচ্ছে, বিধানসভাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা? তাই তো প্রথম দিন থেকে তাহলে একটা দলের হতে পারে যে হয়তো একটা অ্যাসোসিয়েশন চলছে, একদিন করলো কি 2 দিন করলো। প্রথম বছর থেকে যদি মনে থাকে, তোমার নিশ্চয়ই মনে করতে পারবে যে ওরা প্রথম বছর থেকে এটা শুরু করেছিল, ওয়ার্কআউট করবো, ওয়ার্কআউট করে গিয়ে ওই মূর্তির তলায় মানে আম্বেদকরের মূর্তির নিচে বসে থাকবো, ছবি তুলবো, খবর করবো, সিঁড়ির দিকে বসে থাকবো, ছবি তুলবো, খবর করবো। অর্থাৎ খবরে বেঁচে থাকার জন্য বিধানসভাটাকে ব্যবহার করার ইচ্ছা ওদের খুব যে প্রথম থেকেই আজও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কোনো একটা সময় হয়তো 2-1 বলে, খারাপ বলে না। অশোকবাবু তো বলতে উঠলেই উনি এমন উপহাস করতে শুরু করেন, আসল যে জায়গাটা থেকে তিনি সরে যান, সরে গিয়ে উপহাসের দিকে জোর দেন। উনি যথেষ্ট পণ্ডিত মানুষ, আমরা ওকে যথেষ্ট সম্মান করতাম এই হাউসের মধ্যে, কিন্তু নিজেকে আস্তে আস্তে নিচু করে আনছেন। আমরা সবাই বলতাম যে অশোকবাবু আপনি পণ্ডিত মানুষ, আপনার কাছে ভালো কিছু শুনতে চাই, কিন্তু সেটা না করে উনি কি করে কত এগিয়ে বাংলা বললে উনি রেগে যান। তো আমরা প্রমাণ দিতে পারি যে এগিয়ে বাংলা কিনা, কিন্তু ওরা এই ফ্লোরটাকে স্লোগান হবে, শাউটিং হবে, এগুলো আমরা মনে করি না হাউসে হবে না। আমি এটাকে গ্রেভিয়ার মনে করি না, এটা শ্মশানও নয়, এখানে হবে। কিন্তু সেইটাই একমাত্র বিষয় হয়ে দাঁড়াবে কেন? আলোচনাগুলো কোথায় যাবে? সেই আলোচনার মধ্যে 1-8 দিন খুব বেশি হলে আমরা দেখতে পাই হয়তো একটা সেশনে আলোচনা করলেন, বাকি দিনগুলো এটাই ওদের ইস্যু।
আলোচনা করলে খবরের কাগজে 3 লাইন বেরোবে, আলোচনা করলে 3 লাইন বেরোবে, আর সামনে গিয়ে বসে থাকবে ছবি বেরোবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনিও তো একসময় বিরোধী ছিলেন, এই বিধানসভায় বিরোধী বিধায়কের দায়িত্ব পালন করেছেন, আপনার দল বিরোধী দল ছিল, সেই সময় কিন্তু বিধানসভায় বিধায়কে শাসক দল আর বিরোধী দলে মারপিট হয়নি। আমি মারপিট শব্দটা ব্যবহার করলাম কারণ পরের দিন বিদ্যুৎ গাঙ্গুলি অভিযোগ করেছিলেন আমার ঘড়ি হারিয়ে গেছে। একবার আমাকে ফেলে দিয়েছিল ধাক্কা মেরে, আমার মনে আছে একবারই মারামারি, যেটা একবার হয়েছে, একবারই রীতিমতো ঠেলাঠেলি হয়েছিল। অশোক বাবু, অশোক ভট্টাচার্য তখন আমি মারামারি করতে যাইনি, আমি থামাতে গিয়েছিলাম, আমি হঠাৎ করে আমাকে আমি মানে অপ্রস্তুত ছিলাম, আমি একদম মাটিতে পড়ে যাই। একবারে মারামারি খুব একটা হয়নি, মানে ওই আর কি। হ্যাঁ, কিন্তু বিক্ষোভ হতেই পারে, বিরোধী দল বিক্ষোভ করবে না এটা আমি কখনো বলতে চাই না, করবে, কিন্তু সেটাকেই একমাত্র এজেন্ডা করে নেবে কেন? বিধানসভা পার্টিসিপেট করুক, মাঝে মাঝে বিক্ষোভ টিক্ষোভ হতেই পারে। অদ্ভুত ভাবে বিরোধী দলের অভিযোগ একেবারে স্পেসিফিক মাননীয় স্পিকারের বিরুদ্ধে। না, স্পিকারের বিরুদ্ধে তাহলে দেখাতে হবে যে কোন জায়গায় তিনি বিরোধিতা করছেন, আইনের বাইরে গিয়ে কোথায় করছেন তিনি। কিন্তু অলরেডি একটা সার্কুলার করে দিয়েছেন যে স্লোগান দেওয়া যেতে পারে, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। ওরা যে 2-3টে মাইক ভেঙেছে, 2-3টে মাইক ভেঙেছে, কাগজ চেয়ার ভেঙেছে, তারপরে আমাদের অনেকে ইনজিওর হয়েছে, এগুলো তো কাম্য নয়। আর একটা দিন বাকি আছে, আপনার কি মনে হয় অধিবেশনের শেষ দিনের চেহারাটা কেমন হবে? সেটা আমি জানি না। এই যে আজকে বিরোধী দলনেতা আজকে বোধহয় ছিলেন না হাউসে, দেখলেন যে পয়েন্ট লস হয়ে গেছে ওনার দলের কাছে, উনি আবার ফিরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে নাটক করলেন স্পিকারের সামনে দাঁড়িয়ে, আর খালি বলছেন আমাকে বার করে দিন, অর্থাৎ বার করে দিলে একটা ছবি হয়। এটা বিধানসভাকে ব্যবহার করা নয়। মানে উত্তেজনা কালকেও থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। হতে পারে, সেটা আমি কি করবো, কি করবো ওরা, আমরা কিছু করবো না, ওরা কিছু করলে করতে পারে, আমি জানি না সেটা। কিন্তু আমি আবারও বলছি যে মানে ওদের যে অ্যাটিচিউডটা, দিল্লিতে ওরা ন্যায় সংহিতা পাস করেছিল 144 জন সদস্যকে বহিষ্কার করে দিয়ে, এই যে ডিক্টেটরিয়াল অ্যাটিচিউড একটা, ওরা যা করবে সেটাকেই মেনে চলতে হবে, ওরা যা খুশি করতে পারবে তা হয় না। সংসদীয় গণতন্ত্রে হাউসে স্পিকার ইজ দ্য লাস্ট ওয়ান। অনেক ধন্যবাদ আপনাকে শোভনবাবু আমাদের সময় দেওয়ার জন্য। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম আজকের বিধানসভা অর্থাৎ সোমবারের বিধানসভার ছবি নিয়ে। একটা দিন এই অধিবেশনের এখনো বাকি রয়েছে, মঙ্গলবারের চেহারাটা কেমন হবে সেই নিয়ে ইতিমধ্যেই একটা আলোচনা শুরু হয়েছে, অন্তত সাংবাদিক মহলে এই আলোচনা চলছে। আপনারা দেখছেন হাই নিউজ।